বন্ধুগণ স্বাগত। প্রথমে আমি আপনাদেরকে অনুরোধ করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, বেল আইকন ক্লিক করবেন যাতে আপনারা নিয়মিত আমার ভিডিও পেতে পারেন। আজকে জিওপলিটিক্স নয়, আজকে ভারতেরই একটা বিশেষ ইস্যু নিয়ে আজকে আলোচনা করব। বিষয়টা হচ্ছে যে ভারতের অর্থনীতি যে ক্রমবর্ধমান, সেইটা ভারতেরই কিছু রাজনীতিবিদ, কিছু নেতা এবং কিছু অর্থনীতিবিদ, তথাকথিত বুদ্ধিজীবী, তারা এটা স্বীকার করতে চাইছে না। তারা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে এর সমালোচনা করছে। তো আমি ভাবলাম ঠিক আছে, বিষয়টাকে নিয়ে একটু গবেষণা করে দেখা যাক, রিসার্চ করে দেখা যাক। তো আমি একটু রিসার্চ করে দেখছিলাম যে ভারতের জিডিপি গত বছর ছিল 6.5%। বর্তমান বছরে সবাই অনুমান করছে, অর্থনীতিবিদরা, যেটা বর্তমান বছরে ডিসেম্বর পর্যন্ত এটা 7% পৌঁছাবে, যেখানে পৃথিবীর অন্যান্য অনেক উন্নতি দেশের জিডিপি গ্রোথ কিন্তু এত বেশি নয়। এখন অনেকেই বলতে শুরু করেছে কী কারণে, কী হিসাবে এটা বলা হচ্ছে যে ভারতের জিডিপি গ্রোথ বাড়ছে এবং আগামী দিনে বাড়বে। আমি দেখছিলাম পৃথিবীতে যে 4-5টা দেশ আছে, সেই দেশগুলি সারা বাৎসরিক জিডিপি কত। তা আমি দেখলাম, আমরা তো জানি 1 নম্বরে আছে ইউএস, 2 নম্বরে চায়না, 3 নম্বরে জার্মানি, এখন 4 নম্বরে ভারত। কারণ ইউএসের যে জিডিপি সেটা হচ্ছে $7918 ট্রিলিয়ন সারা বছরে। তাহলে তারা প্রথমে আছেই, এটা সবাই জানে। চায়নার হচ্ছে $18.74 ট্রিলিয়ন, জার্মানির হচ্ছে $4.171 ট্রিলিয়ন, ভারতের হচ্ছে $4.5 ট্রিলিয়ন, তারপরে 5 নম্বরে এসে জাপান, $4.3 ট্রিলিয়ন। তাহলে ভারত যে চতুর্থ অর্থনীতি এবং জার্মানির একদম গায়ে গায়ে চলছে, এটা বলাই যায়। সামান্য মাত্র $250 ট্রিলিয়ন একটু তফাৎ চলছে। ভারত আগামী খুব শীঘ্রের মধ্যেই পৃথিবীর 3 নম্বর অর্থনীতিতে এসে হাজির হবে, এটা সবাই অনুমান করছে। এখন বিষয়টা হচ্ছে যে এই জায়গাটা কেন পৌঁছচ্ছে, এটাই আলোচনার বিষয়। আমি যদিও অর্থনীতিবিদ নই, কিন্তু অর্থনীতি নিয়ে আমি স্কুল স্তরে এবং স্নাতক স্তর পর্যন্ত অর্থনীতি আমার একটা বিষয় ছিল, সেটাকে আমি পড়াশোনা করেছি। এছাড়া আমার যে বাস্তব অভিজ্ঞতা এবং বিভিন্ন শহরে গ্রামে গঞ্জে ঘুরে যে অভিজ্ঞতাটা আমার হয়েছে, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে এবং জিজ্ঞেস করে, কারণ আমি যখনই যাদের সঙ্গে মিশি বা যাই, ট্রেনে, বাসে, অটোরিক্সা গাড়িতে, এবং যখন যে কোনো মানুষের সঙ্গে দেখা হয়, আমি তার জীবনযাত্রা, তার সাংসারিক অবস্থা, সে কী করছে, কীভাবে করছে, আগামী দিনে কী পরিকল্পনা, এসবগুলো যতদূর সম্ভব জানার চেষ্টা করি। যারা বলতে ইচ্ছুক হয় তারা আমাকে খোলামেলা বলে, আমি সেখান থেকে অনেকটা বিষয়কে জানার অভিজ্ঞতার চেষ্টা করছি। তো আমার যে ইনক্রাক্স যদি আমি বলি, আমার যে এই যে গবেষণা করে আমি যেগুলো পড়ে দেখলাম এবং আমার যে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে এবং আমার যেটুকু অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনার ভিত্তিতে আমি বলতে পারি যে ভারতের গত 10 বছরে যে এক্সটেন্সিভ এবং ইন্টেন্সিভ যে একটা ইকোনমিক ডেভেলপমেন্ট প্রোগ্রাম হয়েছে, সেটা আসলে এই উন্নতির পিছনে সবচেয়ে বড় কারণ। যদি একটা করে বলেন, আমার চিন্তার ভিতরে আমি বলতে পারি যে এগ্রিকালচার সেক্টরকে ভীষণভাবে ইম্পর্টেন্স দেওয়া আছে। এগ্রিকালচার সেক্টরের মধ্যে প্যাডি এবং হুইট তো আছেই, কারণ আমাদের দেশ মূলত ধান, গম উৎপাদনের উপর নির্ভরশীল। আমাদের বেশিরভাগ মানুষ এই চাল এবং আটা খেয়ে বেঁচে থাকি, যে বাই প্রোডাক্টটা হয়, তো সেটা খেয়ে বেঁচে থাকি। কিন্তু এর বাদ দিয়েও যে সুগার কেন অর্থাৎ আখ, যেখান থেকে চিনি তৈরি হয়, মিলেট, ওটস, বিভিন্ন রকমের ডাল শস্য, এই যে এবং অন্যান্য রুট ক্রপ, পেঁয়াজ, আদা, রসুন, এই সমস্ত রুট ক্রপ, এই সমস্ত রুট ক্রপের উপর ভীষণভাবে ইম্পর্টেন্স দিচ্ছে সরকার। অর্থাৎ শুধুমাত্র ধান এবং গম বাদ দিয়েও যে অল্টারনেটিভ ক্রপিং, এই অল্টারনেটিভ ক্রপিংয়ের উপর ভীষণ জোর দেওয়া আছে। শুধু তাই নয়, তার সঙ্গে যে ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস কাল্টিভেশন, তার উপরেও ভীষণভাবে জোর দেওয়া আছে। এর জন্য কৃষকদিকে ভীষণভাবে উৎসাহিত করা আছে।
তার বাইরে হচ্ছে যে কৃষির জন্য দরকার জল ছাড়া তো কৃষি হবে না। তো জলের ব্যবস্থার জন্য ইরিগেশন ব্যবস্থাকে প্রায় একরকম ঢেলে সাজানো হয়েছে। এখন আর জলের অভাবের জন্য চাষ হয় না, এরকম খুব কিছু মরুভূমি অঞ্চল এবং খুব উঁচু এলাকা যেখানে খুব আন্ডুলেটিং ল্যান্ড, সেই জায়গা ছাড়া মোটামুটি সর্বত্র এখন একটা জলের সাধন হয়েছে। কমপক্ষে সমস্ত ক্ষেত জমিতে 2টা করে চাষ কমপক্ষে হচ্ছেই। এবং এই যে ব্যাপক সুগার কেন চাষ হয় উত্তরপ্রদেশে, সেই সুগার কেন কৃষকদের যে দীর্ঘদিনের তাদের যে পয়সা সরকারি যে জমা হয়েছিল, সরকারিকে সুগার কেন জমা করেছিল, সেই পয়সা তাদের বাকি ছিল, সেই পয়সা কিন্তু উত্তরপ্রদেশ সরকার তাদেরকে পেমেন্ট করে দিচ্ছে। তো সেটা তাদের একটা মস্ত বড় কাজ আছে। শুধু তাই নয়, সেই সুগার কেন আখ চাষের জন্য সরকার অতিরিক্ত মূল্য ধার্য করেছে, যাতে করে সুগার কেন চাষ অর্থাৎ আখ চাষটার থেকে কৃষকরা মুখ ফিরিয়ে না যায়। এরপরে যদি বলি আর কি কী হয়েছে, এরপর ধরুন মেক ইন ইন্ডিয়া। এই যে মেক ইন ইন্ডিয়া, এটা একটা মস্ত বড় প্রোগ্রাম। এই মেক ইন ইন্ডিয়ার জন্য প্রচুর নতুন নতুন স্টার্ট আপ প্রোগ্রাম হয়েছে। যুবকরা অনেকেই চাকরি ছেড়ে দিয়ে স্টার্ট আপ প্রোগ্রাম শুরু করেছে, এবং যারা যারা উৎসাহী যুবক এন্ট্রিপ্রেনার, তারা স্টার্ট আপ প্রোগ্রাম শুরু করেছে, কিছু না কিছু উৎপাদনের সঙ্গে যুক্ত হয়েছে। এবং মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামে যুবকরা খুব অল্প সুদে ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে ঋণ পেয়েছে। ফলে মেক ইন্ডিয়া প্রোগ্রামের আন্ডারে দেশের মধ্যে ক্ষুদ্র এবং কুটির শিল্প, স্মল ইন্ডাস্ট্রিজের একটা ব্যাপক বিকাশ ঘটেছে। এবং এর যে উৎপাদন, এই উৎপাদনটা ভারতের মধ্যেই যে কনজামশন, যে বিশাল একটা কনজিউমার্স গ্রুপ আছে, তাদের কাছে যে পৌঁছেছে, তা বাদ দিয়েও অন্যান্য দেশে কিছু কিছু রপ্তানি হয়েছে, যেখান থেকে এক্সপোর্ট হয়েছে, যেখান থেকে ভারতের একটা মোটা অঙ্কের টাকা এসেছে। এই বাইরে ধরুন হাউজিং স্কিম, আমি দেখেছি এই যে প্রধানমন্ত্রী হাউজিং স্কিম, অর্থাৎ যে ঘর তৈরি, এই ঘর তৈরিতে যেভাবে প্রত্যেকটি গরিব মানুষকে, যাদের ঘর নেই, হোম ফর হোমলেস, তাদের জন্য যেভাবে সরকার টাকা দিয়েছে, সেটা 3,60,000 টাকা। আমি দেখেছি বিভিন্ন জায়গায় ঘরের মধ্যে লেখা আছে 3,60,000 টাকা, তার মধ্যে 3,35,000 টাকা হচ্ছে সরকারি সাবসিডি, আর 25,000 টাকা হচ্ছে যে বেনিফিশিয়ারিজ কন্ট্রিবিউশন। এবং এই টাকাটা অধিকাংশ গরিব মানুষের কাছে পৌঁছেছে। ফলে যাদের ঘর ছিল না, তারা নিজেরা ঘর তৈরি করতে পেরেছে। আরও অনেক বাকি আছে কাজ, কিন্তু ঘর তৈরির কাজটা খুব ভীষণভাবে কিন্তু এগিয়েছে। এবং এই যে টাকাটা পাওয়ার ফলে প্রত্যেকের মধ্যে টয়লেট ঘরের সঙ্গে, এবং কোথাও কোথাও জলের ব্যবস্থা, সেই জলের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা হয়েছে, এবং এটা মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করেছে। এবং এই যে ইনভেস্টমেন্ট, এই যে হাউজিং করার জন্য মানুষ নিজে পরিশ্রম করেছে, তাতে তার কিছু আর্থিক সাশ্রয় হয়েছে। এছাড়া এখানে যে সমস্ত লেবার, মেশিন এবং অন্যান্য সামগ্রীর যে কেনাকাটা হয়েছে, সেখানে বাজারের মধ্যে একটা মস্ত বড় টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, এবং সেই টাকাটা চক্রাকারে ঘুরে ঘুরে কিন্তু অর্থনীতিতে ভীষণ একটা প্রভাব ফেলেছে। এই হাউসিং স্কিমের বাইরে এই যে ওমেন এম্পাওয়ারমেন্ট, ওমেন এসএইচজিস, মহিলাদের যে স্বনির্ভর গোষ্ঠী, লাখপতি দিদি, এই মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী, এটাও একটা অর্থনীতিতে মস্ত বড় যোগদান দিয়েছে। আমি দেখেছি অত্যন্ত গ্রামগঞ্জের ছোটো ছোটো গ্রুপ, এসএইচজি গ্রুপগুলো, 10 জনের গ্রুপ, 12 জনের গ্রুপ, শহরাঞ্চলে, বস্তি অঞ্চলে 10 জনের গ্রুপ, 12 জনের গ্রুপ, তাদেরকে যেভাবে খুব অল্প সুদে সরকার ব্যাংক থেকে ঋণ দেওয়ার ব্যবস্থা করেছে, সেই ঋণটা তাদেরকে ব্যাপক কাজে এসেছে। মহিলাদের মধ্যে একটা কর্মচাঞ্চল্য ফিরে এসছে, তারা ছোটো ছোটো বিজনেস শুরু করেছে। কেউ হয়তো সেই টাকা দিয়েই কাপড় কিনে শাড়ির ব্যবসা করছে, কেউ ছোটো হয়তো সেলাই শিখে একটা সেলাই মেশিন কিনে সেখানে কিছু না কিছু উৎপাদন করছে, কেউ হয়তো সবজি চাষ করছে, কেউ দেখেছি মাশরুম চাষ করছে, আর চাষ করে বিক্রি করছে। তো আরও বিভিন্ন ধরনের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে মহিলারা, একটা ব্যাপক সংখ্যের মহিলা, কোটি কোটি মহিলা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে। এবং তাতে দেশের যে ক্ষুদ্র শিল্প এবং গৃহশিল্প, সেটা কিন্তু ব্যাপকভাবে পুষ্ট পেয়েছে, এবং সেটা অর্থনীতিতে একটা মস্ত বড় যোগদান দিয়েছে। এই যে এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম, আমরা দিকে সহজ কথাই বলতে পারি, আমি খোঁজ করছিলাম যে 12 জনের যদি একটা মহিলাদের গ্রুপ হয়, সে 12 জনের মহিলাদের গ্রুপরা তারা ব্যাংকে যে ঋণ পাচ্ছে 4,98,000 টাকা, এবং 4,98,000 টাকা ঋণ পেলে তারা ওই 41-42,000 টাকা করে তারা নিজেরা ভাগ করতে পারছে অ্যাট এ টাইম। একটা গরিব পরিবারের হাতে, একটা গরিব মহিলার হাতে
একটা গ্রামে হোক বা শহরাঞ্চলে বস্তিতে হোক, তার কাছে ওয়ান টাইম এই যে 40-42 হাজার টাকা, 42 হাজার টাকার মতো, প্রায় 41,542 টাকা তারা যে পাচ্ছে, এবং সেই টাকাটা তারা যে বিভিন্নভাবে ইনভেস্ট করছে, সেইটা কিন্তু অর্থনীতিতে একটা মস্ত বড় যোগদান করেছে। আমি দেখছিলাম, হিসেব করে তাদেরকে জানছিলাম যে তাদেরকে কত ফেরত দিতে হচ্ছে। 24 মাস তাদেরকে 2,000 টাকা করে ফেরত দিচ্ছে, অতএব তারা 48,000 টাকা ফেরত দিচ্ছে। অতএব দেখা গেল তাদেরকে মাসে 250 থেকে 260 টাকা একটা সামান্য মাত্র সুদ 40,000 টাকা বিনিময়ে তারা কিন্তু পাচ্ছে, এবং সেই টাকাটা দিয়ে তারা বাড়ির নিজস্ব কিছু কাজ করছে, ডেভেলপমেন্টের কাজ করছে, অথবা তারা ছোটো ছোটো ব্যবসায়, মুরগি পালন থেকে, হাঁস চাষ থেকে, সবজি বাগান থেকে, তাদের হাতে এই অতিরিক্ত টাকাটা কোনো না কোনোভাবে তাদের উৎপাদনে কিন্তু সাহায্য করছে। অনেক ক্ষেত্রে গ্রুপের একজন মহিলা টাকা না নিলে সেই মহিলার টাকা অন্যজনও অনেক সময় তারা শেয়ার করে আপোষের মধ্যে ভাগাভাগি করে নিচ্ছে। ফলে কী হচ্ছে, একজন দেখা গেলো হয়তো 40-এর জায়গায় 80,000 টাকা, 84,000 টাকা, 82,000 টাকা পেয়ে গেল, তাহলে তার পক্ষে মূলধনটা একটু বেশি হলো। যে মহিলাদের কাছে মূলধনের খুব অভাব ছিল, এই যে ব্যাংক ঋণ, খুব অল্প সুদে ব্যাংক ঋণ এবং কোনো গ্যারান্টার ছাড়াই ব্যাংক ঋণ, শুধু গ্রুপ করলেই যে ব্যাংক ঋণ, এইটা কিন্তু ভীষণভাবে মহিলাদের আর্থিক উন্নতিতে সাহায্য করছে, এবং দেশের যে টোটাল যে আর্থিক উন্নতি, সেটাতে ভীষণভাবে কিন্তু সাহায্য করছে। এরপরে যদি আসি আমি ফুড সিকিউরিটি প্রোগ্রাম, সরকারের যে ফুড সিকিউরিটি প্রোগ্রাম, সেই ফুড সিকিউরিটি প্রোগ্রামের একটা মস্ত বড় রিভার্স এফেক্ট আছে। আমি দেখেছি, আমি খোঁজ করেছি, এবং দেখা গেছে যে এই ফুড সিকিউরিটি প্রোগ্রামে যে চাল এবং গম বিনা পয়সায় যেটা সরকার দিচ্ছে, চাল অথবা গম এবং চাল এবং গম, তাতে দেখা গেছে যে 70% রুরাল পিপল তারা বেনিফিট হচ্ছে, 70% যারা ওভার ডিস্ট্রিক্টিং পিপল, এবং 50% আরবান পপুলেশন তারাও কিন্তু এর থেকে উপকৃত হয়েছে। এবং মোট প্রায় 80 crore মানুষ আজ সেই করোনার সময় থেকে বলা যায় 2019-20 সাল থেকে এই সাহায্যটা পাচ্ছে। ফলে মানুষের হাতে যে মাসের শেষে যে খাবার জন্য যে ফুড গ্রেন কিনতে হতো, সেই ফুড গ্রেনটা এখন প্রায় কিনতে হচ্ছে না, খুব অল্প পরিমাণে কিনতে হচ্ছে। সরকারি যে চালটা, সেটা একটা পরিবারের জন্যে 35 কিলো চাল, এবং বিপিএল পরিবারের মধ্যে, এপিএল পরিবারের জন্য 15 কিলো চাল অথবা গম, অথবা পার হেড হিসেবে ধরে নিলে অ্যাভারেজ 5 কেজি করে প্রত্যেক পরিবারে মাথা পিছু প্রায় এই যে চাল অথবা গম, অথবা চাল গম মিলে, অথবা চাল আটা মিলিয়ে যে খাদ্য সামগ্রীটা প্রত্যেকটা পরিবার পাচ্ছে, তাদের একটা যে আর্থিক যে অভাব, সেটা তাদের মিটেছে। এবং দারিদ্র অনেকে দেখেনি, আমরা ছোটোবেলায় দারিদ্র দেখে গেছি, কত দারিদ্রের মধ্যে মানুষ কীভাবে কাটিয়েছে। আমরাও একটা সময় ছোটোবেলায় অনেক দারিদ্রের মধ্যে দিন কাটিয়েছি, কিন্তু এখন সেই দারিদ্র আর দেখা যায় না। বিশেষ করে এই যে বিনা পয়সায় ফুড গ্রেন সাহায্যটা, ফুড সিকিউরিটি প্রোগ্রামটা, এটা কিন্তু গ্রামগঞ্জের মানুষের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছে। এবং এর ফলে কী হয়েছে, তার খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত হয়েছে, তাকে মাসের শেষে, দিনের শেষে চাল কিনে এসে খাওয়ার যে একটা উদ্বেগ, সেই উদ্বেগটা কমেছে। শুধু তাই নয়, এই খাবারের নিরাপত্তা থাকার জন্য সে যে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুক না, সে একটা সাধারণ শ্রমিক হোক, অথবা একটা টোটো ড্রাইভার হোক, বা অথবা আরও কোনো ছোটো দোকানে কাজ করা লোক হোক, শপ অ্যান্ড এস্টাবলিশমেন্ট যে ওয়ার্কার আছে, তাদের হাতে যে একটু অতিরিক্ত পয়সা হয়েছে, যে টাকাটা তাদের ফুড গ্রেনতে খরচা হতো, সেই টাকাটা তারা অন্য কাজে ইনভেস্ট করছে। সেই টাকাটা মার্কেটে গিয়ে তারা কেনাকাটা করছে, কেউ জামা কাপড় কিনছে, তো কেউ অন্য কোনো ঘরের সামগ্রী কিনছে। অর্থাৎ দেশের যে উৎপাদন, সেই উৎপাদনে তাদের ক্রয় ক্ষমতা অনেক বেড়েছে। এই ক্রয় ক্ষমতা বাড়াটা আমাদের দেশের অর্থনীতিতে একটা মস্ত বড় প্রভাব ফেলেছে। এবং এইটা কোনো ফুড সিকিউরিটি প্রোগ্রামটা একটা মস্ত বড় কিন্তু গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। এরপর হচ্ছে কিষাণ নিধি সম্মান যোজনা। এই যে কিষাণ নিধি সম্মান যোজনা, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছেন, প্রত্যেক কিষাণ পরিবারকে তার জমি অনুযায়ী বছরে 6,000 টাকা করে দেওয়া, 2,000 করে 3টে ইনস্টলমেন্টে। এই কিছুদিন আগেই কিষাণ নিধির একটা ইনস্টলমেন্ট প্রধানমন্ত্রী রিলিজ করলেন। এই যে বছরে 3বার 3টে যে চাষের মরশুম বলা যায়, একটা বর্ষার মরশুম, একটা বর্ষার পরে শরৎকালের মরশুম, আর একটা গ্রীষ্ম মরশুমে, যে 3টে সিজনে 4 মাস অন্তর, প্রায় 3 থেকে 4 মাস অন্তর এই যে 2,000 টাকা করে ক্যাশ বেনিফিটস কৃষকরা পাচ্ছে, এই ক্যাশ বেনিফিটসটা তাদের খুব উপকার আসছে। কী উপকার আসছে, তারা এই টাকাটা দিয়ে সার কিনতে পাচ্ছে, বীজ কিনতে পাচ্ছে, এবং চাষ করার জন্য যে অন্যান্য সামগ্রী উপকরণ দরকার, সেইগুলো কিনতে পাচ্ছে, ছোটোখাটো ইনস্ট্রুমেন্টস দরকার, সেইগুলো কিনতে পাচ্ছে, যেগুলো কিনতে তাদের খুবই অসুবিধে ছিল একটা সময়, এখন সেই সুবিধা তাদের হয়েছে। এটা অর্থনীতিতে একটা মস্ত বড় প্রভাব পড়েছে, কৃষক পরিবারের মধ্যে একটা ভাইব্রেন্সি তৈরি হয়েছে। এটা একটা কোনো মামুলি ব্যাপার নয় কিন্তু, অর্থাৎ গ্রাম স্তরে
যেভাবে একটা আর্থিক চাঞ্চল্য শুরু হয়েছে, সেটা কিন্তু ভারতের অর্থনীতি যে 7% জিডিপি পর্যন্ত পৌঁছানোর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় কিন্তু কাজ করবে। এরপরে হচ্ছে ডিফেন্স প্রোডাকশান। ভারতবর্ষে এখন ডিফেন্স প্রোডাকশানটা চূড়ান্ত জায়গায় পৌঁছেছে। আমি কিছুদিন আগে সার্চ করে দেখছিলাম, এখন প্রায় 20-25টির বেশি কোম্পানি, বড় বড় কোম্পানি, ডিফেন্সের বিভিন্ন যে প্রয়োজনীয় জিনিস, সে পায়ের জুতো থেকে, বুট জুতো থেকে, মোজা থেকে, ঢাল থেকে, এবং তার যে প্রোটেকশন থেকে, মাথার হেলমেট থেকে, ড্রোন পর্যন্ত, এবং যে তেজস পর্যন্ত, এবং যে S-400 পর্যন্ত যে সমস্ত ডিফেন্স প্রোডাকশান, সেই ডিফেন্স প্রোডাকশানটা ভারতে অত্যন্ত বেড়েছে। এবং গুণগত মানের দিক থেকে সেই সমস্ত ডিফেন্স প্রোডাকশান কিন্তু অত্যন্ত একটা কোয়ালিটি সম্পন্ন। সেটা এই বিগত অপারেশন সিন্দুরে সেটা প্রমাণ হয়ে গেছে। শুধু তাই নয়, ফলে কী হয়েছে, ভারতের যে ডিফেন্স যে বাজেট ছিল, সেই ডিফেন্স বাজেটের একটা অংশ ভারতে তৈরি হওয়ার ফলে ভারতেই সেই টাকাটা থেকে গেছে, এবং সেই টাকাটা চক্রাকারে অর্থনীতিতে ঘুরে ঘুরে আসছে। এইটা কিন্তু কম ব্যাপার নয়। এবং এই যে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট, এনকারেজ স্মল ইন্ডাস্ট্রিজ, এই মেক ইন ইন্ডিয়ার সাথে সাথেও যে ছোটোখাটো যে ট্র্যাডিশনাল বিজনেস ছিল, সেই ট্র্যাডিশনাল বিজনেসকে যেভাবে এনকারেজ করা হয়েছে, তাদের কাছে যেভাবে ছোটো ছোটো একজন লোহার, একজন কাঠমিস্ত্রি, একজন ছোট একটা কোনো যে পেশাবেশ বিভিন্ন যে মানুষরা আছে, যারা এক পেশার সঙ্গে পুরুষানুক্রমে যুক্ত আছে, তাদেরকে যেভাবে এন্ট্রিপ্রেনার দিকে, স্মল ইন্ডাস্ট্রিগুলোকে, ছোটো ছোটো ঘরের কাজ, কুটির ইন্ডাস্ট্রিগুলোকে, কটেজ ইন্ডাস্ট্রিকে যেভাবে প্রমোট করা আছে, সেটাও কিন্তু একটা অর্থনীতিতে মস্ত বড় প্রভাব ফেলেছে। তো এইগুলো কোনো কম কারণ নয়, এইগুলো কিন্তু একটা বিশাল ব্যাপার যে ভারতবর্ষ এখন অর্থনীতির দিকে ভীষণভাবে এগিয়ে যাচ্ছে। এবং ভারতের এক্সপোর্ট আজকে বেড়েছে। শুধুমাত্র একটা দুটো দেশ এক্সপোর্ট কমিয়ে দিলে বা এক্সপোর্টের উপর ট্যারিফ চাপালে ভারতের অর্থনীতি কেউ রোধ করতে পারবে না। ভারতে, আমি বলি, ভারতে 140 কোটি কনজিউমার, এবং আমাদের দেশ একটা মূলত কনজামটিভ ইকোনমি, অর্থাৎ আমাদের দেশে যা উৎপাদন হয় তার 50-60% বেশি আমাদের দেশেই তার ব্যবহৃত হয়। অতএব আমাদের দেশ থেকে অনেক জিনিসপত্র বাইরে না গেলেও খুব একটা অসুবিধা হবে না। আর যেটুকু জিনিসপত্র যেতে হবে তার জন্য যে আরও ব্যাপক যে অন্যান্য ছোটোখাটো গ্লোবাল সাউথের দেশগুলো আছে, সাউথ এশিয়ান দেশগুলো আছে, সেই দেশগুলোর সঙ্গে ব্যবসা করলেই ভারত আগামী দিনে একটা আর্থিক উন্নতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। এবং আজকে চতুর্থ পর্যায় থেকে আগামী দিনে জার্মানিকে টপকে ভারত তৃতীয় অর্থনৈতিক শক্তিতে পরিবর্তিত কিন্তু খুব বেশি সময় লাগবে না। হয়তো আমরা অচিরেই 2025 অথবা 2026 বা পৃথিবীর মধ্যে তৃতীয় অর্থনীতিতে পৌঁছবে। এবং আমাদের জিডিপি 7 থেকে 7.5, অনেকে অনুমান করছেন যে যারা সদর্থকভাবে ভাবেন যে আগামী 2026-27 সাল পর্যন্ত আমাদের অর্থনীতি প্রায় 8% জিডিপিতে পৌঁছানোর সম্ভাবনা আছে, যদি সঠিক বৃষ্টি হয় এবং যদি যে প্রোগ্রামগুলো সরকার চালু করে সেই প্রোগ্রামগুলো সঠিকভাবে চলতে থাকে, ভারতের অর্থনীতিকে কোনো শক্তিই আগামী দিনে রুখে রাখতে পারবে না। এই ভিডিওটি করার জন্য আপনাদের কাছে এই বক্তব্যটা রাখলাম। এখানেই ভিডিওটি শেষ করছি। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।